আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগত, শুভ অপরাহ্ন। অলরেডি আপনারা জানেন যে এবারের বিসিএস প্রশ্ন যারা দিয়েছেন তারা তো দেখেছেন, যারা দেননি তারাও জানেন যে ভয়ঙ্কর লেভেলের সাংঘাতিক লেভেলের ক্রিটিক্যাল, ক্রিয়েটিভ, সৃজনশীল যেটি বলুন না কেন সে ধরনের প্রশ্ন ছিল। আর সবচেয়ে যদি বলা হয় সবচেয়ে কঠিন কোন অংশটুকু ছিল, তাহলে দুইটা অংশের কথা আসবে। একটি হলো বাংলা, তারপর হয়তো বা আইসিটি আসবে। তাহলে আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমাদের বাংলা সবচেয়ে কঠিন, এবং এতটাই কঠিন যে আপনারা দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন প্রকাশনী, তারা সলভ দেওয়ার চেষ্টা করতেছে এবং দিচ্ছে, এখনও দিচ্ছে। গতকাল পরীক্ষা 12টার দিকে শেষ হয়েছে, এখন বাজে 3টা, 3:30। হ্যাঁ, তো এখনও কারো সলভ দেওয়া শেষ হয়নি, অন্তত বাংলার। দেখা যাচ্ছে যে একটি প্রশ্নের সলভ এই প্রকাশনী দিছে খ, আরেক প্রকাশনী ঘ, আরেকজন গ, একই প্রশ্নের 2টা করে উত্তর সবাই দিচ্ছে এবং আপনারা কনফিউজড এবং কাকে বিশ্বাস করবেন বুঝতে পারছেন না। আমি চেষ্টা করছি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটা একদম কনক্রিট এভিডেন্স সহ উপস্থাপন করব আপনাদের সামনে ইনশাল্লাহ। আশা করি আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো যে আমি যে রেফারেন্সটা গ্রহণ করেছি সেটি শতভাগ বা 99% অ্যাকুরেট। সেই জন্য সাথেই থাকতে হবে, ধৈর্য সহকারে আমরা প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে ইনশাল্লাহ সলভ করব এবং সেই এভিডেন্স সহকারে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, শুরুতেই আচ্ছা, সেট নাম্বার এটি হলো গ নাম্বার সেট ছিল। তো গ নাম্বার সেট অনুযায়ী এখানে প্রশ্নগুলো সাজানো আছে, একদম যেভাবে ছিল সেভাবেই। সেই অনুযায়ী আপনারা একটু মিলায় নিন আপনাদের সাথে, যারা পরীক্ষা দিয়েছেন আর যারা দেননি তারা ব্যাখ্যা সহকারে শোনেন, আপনাদেরও জ্ঞানের পরিধি আশা করি বাড়বে। এবং আপনারা যারা সামনে প্রিপারেশন নেবেন তাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে ডিপ অ্যানালাইসিস করে পড়া উচিত, মুখস্থ বিদ্যা ছেড়ে একটু সৃজনশীল উপায় কিভাবে পড়া যায় সে বিষয়ে একটু ধারণা আসবে। এটা শুধু যে চাকরির ক্ষেত্রে তা না, আমাদের আসলে সকল ক্ষেত্রে একটু জানার জন্য পড়া উচিত। জানাশোনা থাকলে সৃজনশীল জিনিস যখন জানবেন, জ্ঞানের পরিধি বাড়বে, তখন তো সাধারণ জিনিস পারবেন, তা বাদে যখন এরকম ক্রিয়েটিভ প্রশ্ন হবে সেখানে উত্তর করতে পারবেন। শুরুতে দেখতে পাচ্ছেন যে এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, কার লেখা? এটি এক মধ্যযুগ থেকে একটি প্রশ্ন করা হয়েছে। আপনারা জানেন যে বাংলা সাহিত্যে আদিযুগ, মধ্যযুগ থেকে প্রায় 5টি প্রশ্ন হওয়ার কথা থাকে, এবং আধুনিক যুগ থেকে আমাদের প্রায় হলো 15টি প্রশ্ন হয়। এখানে এমন প্রীতি, এটি হলো বৈষ্ণব একটা কবিতা, বৈষ্ণব কবিতা। সেখানে হলো চণ্ডীদাসের, বৈষ্ণব কবিতা চণ্ডীদাসের। এটি নিয়ে আসলে বেশি কিছু বলার দরকার নেই, কারণ বলার জায়গাও নাই, কারণ এটি নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন নাই। আপনারা এই তো মধ্যে এটা উত্তর পেয়ে গেছেন এবং সব জায়গার উত্তরগুলো একই। আমি সেই জায়গাটাতে একটু সময় বেশি নিব যেগুলোতে সমস্যা আছে। তাহলে এটি চণ্ডীদাস। আমরা 2 নম্বরে যাই। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো, এই প্রশ্নটাতে সমস্যা আছে। যে আমরা জানি যে বাংলা গদ্যের বিকাশের জন্য 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান উইলিয়াম কেরিকে নিযুক্ত করা হয়, এবং তারপরে বাংলা গদ্যের বিকাশ করার জন্য বিভিন্ন বই লেখা হয়। কিন্তু এই বইগুলো আসলে কি ছিল? এই বইগুলো কি সংস্কৃত বইয়ের অনুবাদ, নাকি ফার্সি বইয়ের অনুবাদ, নাকি ইংরেজি, নাকি পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ? আসলে কি ছিল? তো এই প্রশ্নটির উত্তর দেখবেন যে সব জায়গায় ঘ নাম্বার দিচ্ছে যে পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। কিন্তু আমি আপনাদেরকে একটু বলতে চাই, আসলে এতগুলো লেখা সম্ভব না। আপনাদেরকে একটু বলি যে কয়েকটি বইয়ের নাম বলি, সবগুলোর নাম তো আমারও মুখস্থ নয়, আমি একটু দেখেই বলি। যেমন চণ্ডীচারণ মুন্সির তোতা ইতিহাস, এটি হলো ফার্সি গল্প, তুতিনামা থেকে। তারপরে তারিণীচরণ মিত্রের হলো অরিয়েন্টাল ফেবুলিস্ট, এটি হলো ঈশপের উপকথা, অ্যাশপস ফেবলস থেকে। হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, এটি হলো ডেকামের বইয়ের অনুবাদ, ইতালীয়, ঠিক আছে, ডেকামেরন, ইতালীয় অনুবাদ। তাহলে একটু খেয়াল করুন, যারা বইগুলো লিখছিলেন তাদের কিন্তু আমরা ফার্সি পেলাম, ইতালীয় পেলাম, ইংরেজি পেলাম, তাই না? আবার সব জায়গায় উত্তর দিচ্ছে মৌলিক গ্রন্থ, কিন্তু না, আসলে এখানে সংখ্যাটা দেখতে হবে। হ্যাঁ, মৌলিক গ্রন্থও ছিল, সংস্কৃত অনুবাদও ছিল, ফার্সিও ছিল, আবার ইংরেজিও ছিল। কিন্তু আমি 2টা কনক্রিট এবং একদম শক্ত এভিডেন্স আছে আমার কাছে, যেখানে একটু খেয়াল করুন। এটি হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, অসিত কুমারের লেখা বই। আচ্ছা, আমার এক্সাম আলহামদুলিল্লাহ হয়েছে, আর সবাই যেরকম দিচ্ছে সেরকমই বলা যায়, একটু মোটামুটি। দেখা যাক। আচ্ছা, এই বই রেফারেন্সটা একটু খেয়াল করুন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত,
অসিত কুমারের লেখা বই, হ্যাঁ অসিত কুমারের লেখা বই। সেখানে তিনি কি বলছেন দেখেন, শুধু এটা না আরও একটা বই আছে, সেখানে কি বলছেন যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা পড়াতে গিয়ে বিদেশিদের সহজে বাংলা ভাষা শেখাবার জন্য কেরি খুব চিন্তিত হলেন। তিনি দেখলেন সহজ বাংলায় লেখা গদ্য গ্রন্থ প্রকাশিত না হলে বিদেশিকে বাংলা শেখানো অত্যন্ত দুরূহ। বিদেশিদের বাংলা শেখানোর জন্যই কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের বিকাশটা করা হয়েছিল। তখনও কোনো গদ্য গ্রন্থের পুঁথি তার হাতে আসেনি, তাই তিনি নিজে বাংলা গদ্যে বই লিখলেন এবং বাঙালি অধ্যাপক ও অন্যান্য পণ্ডিতদের দিয়েও লিখিয়ে নিলেন। পণ্ডিত ও লেখকদের উৎসাহ দেওয়ার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পণ্ডিত মুন্সিদের জন্য অনেক পুরস্কার ও অন্যান্য নানা ধরনের সহায়তা চেয়ে নিলেন। তার অধীন অধ্যাপক মণ্ডলী এবং বাইরের কেউ কেউ তার নির্দেশে অনেকগুলো বাংলা গদ্য গ্রন্থ লিখেছিলেন। তো একটু খেয়াল করুন, এই লাইনটা খেয়াল করুন, অনেকগুলো বাংলা গদ্য গ্রন্থ লিখেছিলেন। অবশ্য প্রায় সবগুলি সংস্কৃত, ইংরেজি ও ফার্সি থেকে অনুদিত এবং অধিকাংশ পুস্তিকা গল্প কাহিনীমূলক। এই লাইনটা খেয়াল করুন, প্রায় সবগুলি, কি বলছে, প্রায় সবগুলি। এবং প্রথমে কি আছে, প্রথমে আছে হলো সংস্কৃত, কি আছে, সংস্কৃত, ইংরেজি ও ফার্সি থেকে অনুদিত। এবং আসলেই ম্যাক্সিমাম বই ছিল হলো সংস্কৃত থেকে অনুদিত, মানে সবচেয়ে বেশি সংখ্যক। তো এই জন্য সবাই উত্তর দিচ্ছে মৌলিক গ্রন্থ, কিন্তু আসলে মৌলিক গ্রন্থ যে দু একটি ছিল সেগুলো নিয়েও ডিবেট আছে, সেগুলো আসলে মৌলিক না, সেগুলো ইংরেজির অনুদিত, কিন্তু সবচেয়ে বেশি ছিল হলো সংস্কৃত থেকে অনুদিত। সেই জন্য অবশ্যই উত্তর হবে হলো আমাদের সংস্কৃত বইয়ের অনুবাদ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের যে রচিত বইগুলো ছিল সে বইগুলো হলো সংস্কৃত বইয়ের অনুবাদ। আমি কিন্তু নিজেও গতকাল যে সলভ দিয়েছিলাম সেখানে পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ দিয়েছিলাম, কিন্তু পরে এটি নিয়ে মানে একটু রিসার্চ করার পরে বা একটু ঘাটার পরে, সোর্স ঘাটার পরে দুইটা বই থেকে স্ট্রিক্ট বই, একটা দেখালাম, আরও একটা সেখানে পেয়েছি যে সংস্কৃত বইয়ের অনুবাদ এগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন যে সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম। সাহিত্যের রূপ ও রীতির বিচারে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যে শেষের তিনটি দেখছি, শেষের তিনটি হলো উপন্যাস। এই তিনটি হলো উপন্যাস। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়। শেষের কবিতা আমরা সকলে জানি রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস। আর নদী ও নারী, এটি হলো হুমায়ুন কবির রচিত উপন্যাস। আর বাংলা কাব্য, আসলে বাংলা কাব্য নামে বাংলাদেশে বা বাংলা সাহিত্যে কোনো মানে কিছু নেই, কিন্তু একটি আছে, সেটি বাংলার কাব্য। অপশানে ছিল বাংলা কাব্য, কিন্তু বাংলা কাব্য নামে কিছু নেই, আছে বাংলার কাব্য। বাংলার কাব্য হলো হুমায়ুন কবিরেরই একটি মানে কাব্য নিয়ে একটা সমালোচনামূলক গ্রন্থ, সমালোচনামূলক। বাংলা কাব্য নিয়ে একটি সমালোচনামূলক গ্রন্থ, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হলো বাংলা কাব্য, এবং এটি নিয়েও কোনো ডিবেট নেই। আচ্ছা, বিরাট গরু ছাগলের হাট, এইটি নিয়ে প্রচুর ডিবেট আছে, প্রচুর, এক একজন এক এক মতবাদ দাঁড় করাচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই এখানে উপকৃত হবেন এই জায়গাটা দেখে। সারা জীবন আপনারা শিখে এসেছেন যে বিরাট গরু ছাগলের হাট এটি ভুল শিখে এসেছেন। কেন ভুল? কারণ গরু ছাগল বিরাট হয় না, বিরাট কি হয়, হাট বিরাট হয়। তাহলে এটি অপপ্রয়োগ। আমরা এসএসসিতে শিখেছি, অ্যাডমিশনও শিখেছি। তাহলে বাক্যটি শুদ্ধরূপ কি? বাক্যটি শুদ্ধরূপ হলো গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট, তাই না? এটি হলো বাক্যটির শুদ্ধরূপ। এখানে কি করছে, এখানে বিরাট শব্দই হাটকে হলো মডিফাই করছে, মানে অনেক বড় হাট। আচ্ছা, তাহলে এখানে সবাই যে উত্তর দিছে, বিরাট শব্দটি গরু ছাগলকে বিশেষিত করেছে, সবাই এই উত্তরটি দিছে, কিন্তু এটি উত্তর হবে না। কেন হবে না আমরা সেটা আগে একটু দেখি, বা সবগুলো অপশন দেখি কেন হবে না। আচ্ছা, প্রথম কথা, যদি খ নাম্বার হয় তাহলে গ কেন হবে না? যদি উত্তরটি খ হয় তাহলে গ কেন হবে না? বিশেষণের অবস্থান যে কোনো জায়গায় হতে পারে। বিরাট শব্দটি গরু ছাগলকে বিশেষিত করেছে, যারা ব্যাখ্যা দিচ্ছে তারা বলছে যে বিরাট এখানে বসলেও হাটকে বিশেষণ করছে, মানে গরু ছাগলের আগে বসলেও হাটকে বিশেষিত করছে বা মডিফাই করছে। তাহলে তো বিশেষণের অবস্থা যে কোনো জায়গায় হতে পারে। আবার আরেকটা লজিক দিছে, লজিকটা এরকম যে আমি বাজারে যাচ্ছি, আমার ওয়াইফ বা আমার বউ আমাকে বললো যে একটা বড় দেওয়াল ঘড়ি কিনে নিয়ে আসিও। তাহলে যখন বলতেছে বড় দেওয়াল ঘড়ি যখন বলতেছে, তখন কি দেওয়াল বড় না ঘড়ি বড়? অবশ্যই ঘড়ি বড়, দেওয়াল তো আর বড় বলেনি, তাই না? তাহলে ওই লজিকে বলতেছে, তাহলে এটা তো দেওয়ালকে বলেনি, ঘড়িকে মডিফাই করছে। তাহলে ওই লজিকে কি? ওই লজিকে বিরাট হলো হাটকে মডিফাই করছে। আচ্ছা, ওই লজিকটা একটু ভেঙে দেই, কেন ওই লজিকটা হবে না এখানে একটু বলি। আচ্ছা, ঘড়ি আর দেওয়াল ঘড়ি
দেওয়াল ঘড়ি কি? দেওয়ালের জন্য ঘড়ি, একটা পুরো একটা ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য হওয়ার পরে দেওয়াল ঘড়ি একটা সমাসবদ্ধ বা সমাস সাধিত পদ, সমস্ত পদ। তো একটা সমস্ত পদের পুরো একটা পদ, আর পুরো একটা পদকে অবশ্যই মডিফাই করতে পারবে বড়। বড় এখানে শুধু ঘড়িকে না, শুধু দেওয়ালকে না, পুরো দেওয়াল ঘড়িকে মডিফাই করছে। দেওয়ালের জন্য যে ঘড়ি, সে দেওয়াল ঘড়িকে মডিফাই করছে। এই জন্য ওই লজিক যারা দিচ্ছেন বা দিচ্ছে সেটি হবে না, ঠিক আছে? তাহলে বড় দেওয়াল ঘড়ি এখানে শুধু দেওয়াল বা ঘড়িকে না, দেওয়াল ঘড়ি একটা সমস্ত পদ, পুরো পদটাকে মডিফাই করছে। তাহলে আমাদের কি হতে পারে? আমাদের কি বলছে যে ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? অপপ্রয়োগ তো অবশ্যই, কিন্তু এই অপশান অনুযায়ী যদি চিন্তা করি কিভাবে অপপ্রয়োগ বলা যাবে না, আমাকে এই বিষয়টি দেখতে হবে। তাহলে বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে, এটা তো কখনোই হবে না। আচ্ছা, এটাই উত্তর দিয়েছে সবাই, সবাই হলো উত্তর দিয়েছে ক, বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে। এটা কখনোই হয় না, ঠিক আছে? কারণ আমরা কি জানি? আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাই না? বিশেষ্যের আগে বিশেষণ বসে, বসে কি করে? বিশেষিত করে, এটাই তো রুলস। তাহলে যদি হাট এখানে যদি বসতো তাহলে এটি হলো বিশেষণ, আর এটি কি? এটা হতো নাউন, তাই না? কিন্তু এখানে বিশেষণ অবস্থা যে কোনো জায়গায় হতে পারে না, হতে পারে না, যে কোনো জায়গায় হতে অবশ্যই পারে না। আচ্ছা, তাহলে আমার হতে পারে হয় খ নয়তো ঘ। আচ্ছা, খ কেন হতে পারে বা ঘ কেন হতে পারে আমরা একটু ব্যাখ্যা করি। বিরাট শব্দটি গরু ছাগলকে বিশেষিত করেছে। অবশ্যই আমার মনে হয় যে ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে বিরাট শব্দটি কি করছে? গরু ছাগলকে বিশেষিত করেছে। কিভাবে? আচ্ছা, আমি মনে করেন যে আমার বাসায় গোয়াল ঘর আছে। কি আছে? গোয়াল ঘর, মানে গরু রাখার ঘর আছে। তো এই গোয়াল ঘর, আমার দুইটা গোয়াল ঘর, আমার হলো গোয়াল ঘর হলো দুইটা, আমার বাসায় দুইটা গোয়াল ঘর আছে। তো একটা গোয়াল ঘরে আমি কি রাখি? আমি বড় গরু রাখি, একটা গোয়াল ঘরে আমি ছোট গরু রাখি। তাহলে আমি যদি বলি যে বড় গরুর গোয়াল ঘর, তো একটু খেয়াল করেন তো, বড় গরু আর যদি বলি ছোট গরুর গোয়াল ঘর, তো একটু লক্ষ্য করুন, বড় গরুর গোয়াল ঘর আর ছোট গরুর গোয়াল ঘর। তাহলে এই বড়টা কি গোয়াল ঘরকে মডিফাই করছে নাকি গরুকে মডিফাই করছে? এই বড় ছোট, তাহলে এই বড় ছোট কিন্তু অবশ্যই এই গরুকে মডিফাই করছে। বড় গরুর গোয়াল ঘর, ছোট গরুর গোয়াল ঘর। তার মানে ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে কিন্তু বিরাট গরু ছাগলকে মডিফাই করতে পারে, ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? কিন্তু বাক্যটি অপপ্রয়োগ, কেননা এখানে শুধু গরু ছাগলের হাট তো এভাবে হয় না। গরু ছাগলের হাটে কি থাকে? হাটটি বড় হয়, সকল ধরনের গরু ছাগলই থাকে। কিন্তু ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে বিরাট কি গরু ছাগলকে মডিফাই করতে পারে। সেই জন্য কি? সেই জন্য এটি উত্তর হয় যথার্থ। তবে যদি প্রশ্নকর্তা মনে করে যে প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে, অশুদ্ধতাটা আসলে সেভাবে হারায়নি, কারণ আমরা সবাই সচেতন, অনেকেই জানি এই ব্যাপারটি। তাহলে আমরা ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের খ নম্বর উত্তরটি বেশি গ্রহণযোগ্য বা অধিক গ্রহণযোগ্য। তারপর আমরা একটু লক্ষ্য করি যে অজড় শব্দের বিপরীত কোনটি? অজড় মানে কি? অজড় মানে হলো জরা বা বার্ধক্য রহিত। জরা বা বার্ধক্য রহিত, বার্ধক্য রহিত। বার্ধক্য রহিত মানে কি? রহিত করা বা রদ করা মানে হলো থেমে থাকা, মানে যার কি আসবে না, যার হলো যে বৃদ্ধ হবে না, মানে যৌবন বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? যৌবন, ঠিক আছে? তাহলে বার্ধক্য রহিত, যার কি আসে না, যার বার্ধক্য আসে না, মানে যৌবন বুঝাচ্ছে। তাহলে যৌবনের বিপরীত কি হবে? এখানে বিপরীত চেয়েছে, তাহলে যৌবনের বিপরীত অবশ্যই কি? অবশ্যই হলো বার্ধক্য। ব্যাং শব্দটি অনুসার দিয়ে লিখতে হবে কেন? যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট এখানে থেকে থাকো, তোমরাও দেখবে, উপকৃত হবে, কারণ তোমরা সকলে একটি নিয়ম পড়ো। এটি একদম একটা সম্পূরক কোশ্চিন, ঠিক আছে? সম্পূরক কোশ্চিন একটা সূত্রের পরিপূরক হিসাবে। কিভাবে আমরা একটু লক্ষ্য করি। তো আমরা জানি যে আমি যখন ক্লাসে ব্যাং পড়াই যে অনুসার হয়, সকলে অবাক হয়, তাহলে কি স্যার সারা জীবন ভুল শিখে আসলাম? আমরা তো ব্যাং শিখে আসছি ও দিয়ে, কিন্তু এখন এসে আপনি শেখাচ্ছেন অনুসার দিয়ে। আমি এই প্রশ্নের অনেক সম্মুখীন হয়েছি, কিন্তু কেন হয়? ব্যাং অনুসার দিয়ে কেন লিখতে হয়? আচ্ছা, আমি আরও কয়েকটা আগে বানান দেখাই, যেমন রং, ঢং, পালং। তাহলে এই শব্দগুলোতে কি হচ্ছে? অনুসার হচ্ছে, শেষে অনুসার। তাহলে রং, ঢং, পালং। তাহলে আমরা একটু অপশন বিবেচনা করি। এটি আসলে জফলা। অপশনগুলো বলছে যে ও এর হর্ষন্ত উচ্চারণ অনুসার হয়, জফলা এর পরে অনুসার হয়, অনুসার বাংলা ভাষা নিজস্ব বর্ণ, ব্যাং একটি একাক্ষর শব্দ। আচ্ছা, ব্যাং একটি একাক্ষর শব্দ, এই কথাটি সত্য, এই কথাটি সত্য, কিন্তু একাক্ষর শব্দের জন্য এখানে কিন্তু ব্যাঙে অনুসার হয়নি। এখানে ব্যাঙে অনুসার হওয়ার কারণ হলো আমাদের বাংলা একাডেমির প্রণীত যে বাংলা বানানের নিয়ম রয়েছে, সে নিয়মে কিন্তু বলা আছে, সে নিয়মে বলা আছে যে
যে প্রাসঙ্গিক ক্ষেত্রে শব্দের শেষে অনুস্বার হবে, এটি নিয়ম হুবহু এভাবে যে প্রাসঙ্গিক ক্ষেত্রে কি হবে, শব্দের শেষে অনুস্বার হবে। কিন্তু কিন্তু যদি স্বর গ্রহণ করতে হয়, যদি স্বর মানে কি কার চিহ্ন গ্রহণ করতে হয়, তখন কি করতে হবে, তখন অনুস্বারের পরিবর্তে ও আসবে। কিরকম, আমি যদি বলি ব্যাঙাচি, ব্যাঙাচি যখন বলবো আমাকে কি নিতে হবে, ও নিতে হবে, কারণ অনুস্বার পরাশ্রয়ী বর্ণ, সে নিজে কার চিহ্ন গ্রহণ করতে পারে না। আমি যখন বলবো রঙিন, যখন রঙিন বলবো তখন কি হবে, তখন হলো রস্বইকার চলে আসবে এবং ও চলে আসবে, মানে অনুস্বার নিজে কি করতে পারে না, নিজে কোনো কার বা ফলা গ্রহণ করতে পারে না। তাহলে এই যে নিজে যে গ্রহণ করতে পারে না, তার মানে কি, তার মানে হলো ও এর হসন্ত উচ্চারণ, মানে উচ্চারণটা এখানে থেমে যায়। হসন্ত উচ্চারণ কাকে বলা হয়, বদ্ধাক্ষর যেখানে উচ্চারণ থেমে যায় সেটি। তাহলে রং উচ্চারণ থেমে যাচ্ছে, ঢং উচ্চারণ থেমে যাচ্ছে, তাহলে যেখানে উচ্চারণ থেমে যায় হসন্ত উচ্চারণ, সেখানে অনুস্বার হয়। আর তা ব্যতীত যদি আমার উচ্চারণ না থামে, মানে যদি কার চিহ্ন চলে আসে, তাহলে আর অনুস্বার থাকে না, তার জায়গায় পরিবর্তে ও চলে আসে। কি আসে, ও। যেমন রঙিন, যদি বলি ঢুঙি, ঢুঙি, আর এক অক্ষর হবে না, এটা কেন হবে না, কারণ পালং, পালং শব্দটি তো 2 অক্ষরের, তাই না, তো এই জন্য হবে না। আর জ ফলার পর এই দুটা হলো একদম একদম ভুয়া অপশান বা ভ্রান্ত অপশান। তাহলে কি, ও এর পরে হসন্তের উচ্চারণ অনুস্বার হয়, ঠিক আছে, সরি, ও এর হসন্ত উচ্চারণ অনুস্বার হয়, এবং কার চিহ্ন গ্রহণ করলে আর অনুস্বার থাকে না, তখন সেটি যে কার আসবে তার সাথে ও যুক্ত হয়। তারপর দেখি, সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ, এই বাক্যটি কি কারণে ত্রুটিপূর্ণ। আমরা জানি যে একটা বাক্যের, প্রত্যেকটি বাক্যের সার্থক গুণ বা বৈশিষ্ট্য 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, তাই না, আকাঙ্ক্ষা, আসক্তি আর কি, আর হলো যোগ্যতা। বাক্যের 3টি গুণ থাকে। আকাঙ্ক্ষা কি, একটি বাক্যের মধ্যে একটি বর্গ বা একটি অংশ শোনার পরে আমার পরবর্তী যে অংশ শোনার ইচ্ছা বা আগ্রহ, সেটি আকাঙ্ক্ষা। তাহলে একটি বাক্য যদি পূর্ণ না হয়, তাহলে বলবো যে আমরা আকাঙ্ক্ষাহীন বাক্য। যেমন সকালবেলা সূর্য উঠলে বলে থেমে গেলে বাক্যটি পূর্ণ হলো না, তার মানে এটি আকাঙ্ক্ষাহীন বাক্য। তারপরে আসক্তি কি, আসক্তি হলো বাক্যের মধ্যে যেই পদগুলো আছে, পদগুলোর সুশৃঙ্খল পদবিন্যাস, মানে কোন পদের পর কোন পদ পড়বে বা বসবে। যদি বলা হয় যে হলে সকাল আমি উঠবো খাবো ভাত, বাক্যটি কেমন হয়ে গেল না, তো বাক্যটি ভুল হয়ে গেল। তাহলে বলতে হবে যে সকাল হলে আমি ভাত খাবো, তাহলে বাক্যটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা সাজানো ঠিক হলো, সেটিকে বলা হচ্ছে হলো আসক্তি, তাই না, বা আসক্তিহীন বাক্য যখন আমি উল্টাপাল্টা করবো। যোগ্যতা হলো যে এর ভাবগত এবং অর্থবদ্ধ একটা হলো মেলবন্ধন থাকবে, মানে আমি যে বাক্যটির মানে করলাম, সেই বাক্যটির ভাবগত এবং অর্থগত একটা মিল থাকতে হবে, সেটিকে বলা হয় যোগ্যতা সম্পন্ন বাক্য। আর যদি সেই মিল না থাকে, তাকে বলা হয় যোগ্যতাহীন বাক্য। তাহলে কৌতুক করার জন্য মানুষের কিন্তু কৌতূহল জাগে না, মানুষের শোনার জন্য কি জাগে, আমার কৌতুক শোনার কৌতূহল হতে পারে, আমি কোনো একটা বিষয় শোনার জন্য আমি উদ্গ্রীব বা কৌতূহলী, কিন্তু কৌতুক আমি করব এটার জন্য কেউ কৌতূহলী হয় না। তাহলে কৌতুক যে করবে তার কি কৌতূহল করার আগ্রহ বা ইচ্ছা, এখানে কি আগ্রহ বা ইচ্ছা, তাহলে কি কৌতুক করার ইচ্ছা সংবরণ করতে পারলাম না, আমার প্রচুর কৌতুক করতে ইচ্ছে হচ্ছে, কৌতুক করার ইচ্ছাটা আমি থামাইতে পারছি না, নোট কৌতূহল, ঠিক আছে। তাহলে কি, তাহলে এখানে অর্থগত, বাক্যের মধ্যে অর্থগত ভাবগণ, মানে অর্থগত এবং ভাবগত যে মিল বা মেলবন্ধন, সেটি সম্পন্ন হয়নি, এই জন্য এটি হলো যোগ্যতাহীন বাক্য। এই জন্য আমাদের উত্তর হলো অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি, অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। বাক্যের পদবিন্যাস যথাযথ না হইতো, সেটাকে বলা হয় আসক্তিহীন বাক্য, ঠিক আছে। এখানে বাক্যের পদবিন্যাস না, অর্থ অনুযায়ী, অর্থ অনুযায়ী এখানে কি হতো, কৌতূহলের জায়গায় আগ্রহ বা ইচ্ছা হতো, এই জন্য শব্দের প্রয়োগ হয়নি যথাযথ। আচ্ছা, এখানে একটু দেখুন যে নিত্য তোমার যে ফুল ফোটে ফুলো বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি। এখানে 2টি প্রশ্ন নিয়ে 2টি অপশান নিয়ে সবার মধ্যে কনফিউশন। যে প্রকাশনীগুলো আছে বড় বড় প্রকাশনী, কারণ আমি নিতে চাই না, কেউ দিছে অহরহ, কেউ দিছে চিরন্তন, তাই না, কারণ নিত্য শব্দের অর্থ আসলেই নিত্য, যদি বলি আমরা নিত্য দিন, তাহলে কি প্রত্যহ বা চিরন্তনও বুঝাই, তাই না। তাহলে চিরন্তন, আমি কিন্তু পরীক্ষায় আমি চিরন্তন দিছি, পরীক্ষায় আমি উত্তর করছি চিরন্তন, নিত্য শব্দের অর্থ। কিন্তু যখন এটি নিয়ে ভেজাল দেখলাম, তখন একটু অভিধান ঘেটে ঘুরে দেখলাম, এই যে অভিধান, এখানে দেখা যাচ্ছে কি না, মানে পিকচারটা আমি ফোন থেকে তুললাম, কোয়ালিটি দেখা যাচ্ছে যে কাটার পরে খুব খারাপ হয়ে গেছে। তো এখানে এই যে লাইনটা, নিত্য তোমার যে ফুল ফোটে ফুলো বনে, ঠিক সেই লাইনটা দিয়েই এই 2 নম্বরে নিত্য তোমার যে ফুল ফোটে ফুলো বনে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখানে
এখানে এই নিত্য মানে অহরহ দেওয়া আছে। নিত্যের তিনটা অর্থ দেওয়া আছে, নিত্যের হলো তিনটা অর্থ দেওয়া আছে। 1 নম্বরের অর্থ দিছে হলো প্রত্যহ মানে প্রতিদিন, 2 নম্বর দিছে অহরহ, ঠিক আছে, 2 নম্বর দিছে অহরহ, আর বিশেষণ হিসেবে দিছে হলো প্রাত্যহিক আর দৈনন্দিন বা চিরস্থায়ী। নিত্যকাল বলতে চিরস্থায়ী, কিন্তু একদম স্পেসিফিকভাবে বাংলা অভিধানে যে নিত্য তোমার যে ফুল ফুটে ফুলো বনে, সেখানে এই নিত্য মানে অহরহ দেওয়া আছে। তাহলে এই অহরহটাই আমাদের অভিধান অনুযায়ী সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মানে এটা আমারও ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে অহরহ ঘ নাম্বার, কি হবে ঘ নাম্বার। তারপর দেখি আমরা যে বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে। এই প্রশ্ন নিয়েও সমস্যা। এই প্রশ্ন কেউ দিছে ক, কেউ বলতে ম্যাক্সিমামই ক দিছে, শুধু এক জায়গায় দেখলাম গ দিছে। আসলে ক হবে না গ হবে, ক হবে না গ হবে, সে বিষয়টা আমরা একটু দেখি। প্রশ্নটি আরেকবার পড়ি যে বাক্যের মধ্যে শব্দ কিভাবে অবস্থান করে। কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী, অর্থ ও ভাব অনুযায়ী, বর্গ বা গুচ্ছ আকারে, স্বাধীন পদের পরিচয় নিয়ে। একটু আমরা বোঝার চেষ্টা করবো বাক্যের মধ্যে শব্দ কথাটা কি আছে, শব্দ কিভাবে বসে। এখানে দুইটা বিষয় মাথায় রাখা জরুরি। এটি হলো যে শব্দ আর পদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাক্যের মধ্যে যখন শব্দ ব্যবহৃত হয় তখন তার নাম চেঞ্জ হয়ে যায়, তার নাম হয়ে যায় পদ। তাহলে বাক্যের মধ্যে পদ এবং পদের যে বিন্যাস হয়, আমরা যদি এখানে যদি চাইতো যে বাক্যের গঠন কিভাবে হয়, বাংলা বাক্য গঠনের নিয়ম কিরকম, যদি বাংলা বাক্যের গঠন প্রকৃতি চাইতো, তাহলে বাক্যের গঠনটি হতো কিন্তু এরকম যে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। বা বাক্যে পদ কিভাবে বসে যদি এরকম হতো, তাহলে কিন্তু কি হতো কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। কিন্তু কি বলছে শব্দ কিভাবে অবস্থান করে। তো যারা নতুন স্টুডেন্ট, যারা 2020-এর পরে এসএসসি দিয়েছে, তারা এটি খুব ভালো করেই জানে যদি পড়ে থাকে। বাক্যের মধ্যে শব্দ বর্গ বা গুচ্ছ আকারে বসে। তোমরা বা আপনাদের কাছে যাদের কাছে নতুন বইটি আছে বাংলা ব্যাকরণ, ওখানে হলো বর্গ নামে একটা শব্দের বর্গ মানে বাক্যের বর্গ নামে একটা হলো চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটা খুলে দেখবেন, ওখানে 4 প্রকার বর্গ আছে: বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়া বর্গ। আমি আপনাদের যদি দুই একটা উদাহরণ যদি দেখাই, যেমন যদি বলি যে অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, আমি বই থেকে নিচ্ছি, একদম সেই বই থেকেই। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। একটু খেয়াল করুন, এই যে অসুস্থ ছেলেটি, এই পুরোটা একটা বর্গ, এই বাক্যের একটা বর্গ। এই বর্গকে বলা হচ্ছে বিশেষ্য বর্গ। তাহলে এখানে কিন্তু অসুস্থ ছেলে শব্দ দুইটি বর্গ আকারে বসছে। তাহলে কি বাক্যের মধ্যে শব্দ কিভাবে বসে, বর্গ আকারে বা গুচ্ছ আকারে। যেমন আরো একটি বাক্য যদি বলি যে ফুলটা দেখতে ভারী সুন্দর, যদি কি বলি আমি, যদি বলি ফুলটা দেখতে ভারী সুন্দর, তাহলে একটু খেয়াল করুন, ফুলটা দেখতে ভারী সুন্দর। এখানে এই যে ভারী সুন্দর দুইটা একসাথে বসছে, ভারী সুন্দর। এই ভারী সুন্দরটা হলো ক্রিয়া বিশেষণ বর্গ। তাহলে বাক্যের মধ্যে শব্দ কিভাবে বসে, গুচ্ছ আকারে বসে। যেমন ভারী সুন্দর একসাথে বসছে, বা বর্গ আকারে, এটিকে বর্গ বলা হয়। এটিকে বলা হচ্ছিল বিশেষণ বর্গ, এটিকে বলা হচ্ছিল বিশেষ্য বর্গ। তাহলে বাক্যের মধ্যে শব্দ কি আকারে বসে, বর্গ বা গুচ্ছ আকারে। তাহলে অবশ্যই যারা কর্তা বা ক্রিয়া দিচ্ছে তাদের এটি নিয়ে আরো ভাবা উচিত। তাদের আরো ভাবা উচিত। ক কোনোভাবেই হবে না, উত্তর হবে হলো গ, বর্গ বা গুচ্ছ আকারে। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে, এটি আসলে সকলেই জানে, বা যারা জানেন না তারা জেনে নেবেন, জামিল চৌধুরী। বাংলা একাডেমির যে আধুনিক বাংলা অভিধান, সেটি সম্পাদনা করেছেন হলো জামিল চৌধুরী। তারপর লক্ষ্য করি যে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে। আসলে এটি নিয়ে তেমন একটা ডিবেট নেই। অন্নদা মঙ্গল সবাই দিয়েছে, অন্নদা মঙ্গল, কিন্তু আসলে এখনো স্ট্রিক্ট এভিডেন্স পাওয়া যায়নি যে অন্নদা মঙ্গল কেন। এখনো কনক্রিট যে একটা এভিডেন্স বা তথ্য দিব সেটি এখনো পাওয়া যায়নি। তো উত্তরটি গ্রহণ করুন যে গ, অন্নদা মঙ্গল। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন। এটি আসলে মানে প্রশ্নকর্তা হয়তো একটু দূরদর্শিতা দেখাইতে গিয়ে অদূরদর্শিতা দেখাই ফেলছেন। খুবই ক্রিয়েটিভ প্রশ্ন করছেন, মাশাআল্লাহ। কিন্তু এই যে দুই একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন
প্রশ্ন করতে গেলে সিলেবাস ফলো করতে হয়, তো সিলেবাস যদি নাই ফলো করে তাহলে সিলেবাস দেওয়ার দরকার কি? বাংলা ব্যাকরণের যে সিলেবাস, সেই সিলেবাস তো ফলোই করেনি, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো প্রশ্ন করছেন। আচ্ছা যাই হোক, তো এই প্রশ্নটিও ঠিক সেরকমই। এই প্রশ্ন বলছেন যে আলাওল মধ্যযুগের একজন কবি, সেই কবির ব্যক্তিগত জীবন বা আত্মজীবনী লিখেছেন কোন কাব্যের মধ্যে? তো আলাওলের বিখ্যাত কাব্য হলো পদ্মাবতী, এটা হলো মালিক মোহাম্মদ জাসির পাদুম্বাদ থেকে অনুদিত। আর হপ্তপৈকর সিকান্দারনামা তোহফা সবগুলোই হলো, এগুলো হলো অনুদিত গ্রন্থ। তো অনুদিত গ্রন্থ হলেও সবগুলোতেই একদম এটা সত্য তথ্য, একদম স্ট্রিক্ট তথ্য যে সব তথ্যতেই হলো তার ব্যক্তিগত জীবনের ছায়াপাত আছে, সবগুলোতেই। পদ্মাবতীতেও আছে, হপ্তপৈকরও আছে, সিকান্দারনামাতেও আছে, তোহফাও আছে। তোহফা যদিও নীতিমূলক কাব্য, কিন্তু তোহফার শুরুতেও সিকান্দারনামার ছোটবেলার কথা আছে, এবং বাকিগুলোতে তার জেলে যাওয়া, তার কারাভোগ করা, এসব ব্যাপারে উল্লেখ আছে, মানে সবগুলোই উত্তর। কিন্তু আরেকটা জায়গায় দেখা গেল যে একটা পত্রিকায় দেখা গেল কিছুদিন আগে প্রকাশিত, সেই পত্রিকায় বলছিল যে সিকান্দারনামাতে আলাওল তার ব্যক্তি জীবনের কথা লিখেছেন। তাহলে প্রশ্নকর্তা যদি এখন সেই পত্রিকা থেকে প্রশ্ন করে থাকে বা সেই কলামটা যদি তারই লেখা হয়ে থাকে, তাহলে উত্তর নিতে পারে সিকান্দারনামা, ঠিক আছে। কিন্তু আসলে সঠিক উত্তর হলো চারটিতেই তার ব্যক্তিগত জীবনের কথা লেখা আছে, চারটিতেই। তুরস্ক ভ্রমণ কার লেখা? যারা আমাদের পেজ ফলো করেন তাদেরকে বারবার বলেছিলাম যে আমি যেই সাহিত্যিকদের বা লেখক পরিচিতিদের যে নোটগুলো শেয়ার করতেছি ক্লাসে, নোটগুলো অবশ্যই আপনারা দেখবেন। এবং 2 দিন আগে বলছিলাম যে এখান থেকে কমন আসবে, যেমন ইসমাইল হোসেন সিরাজি, আল মাহমুদ আর ফরুক আহমদ, কায়কোবাদ, মীর মোশাররফ, এই 5 জনের নাম আমি প্রথম থেকে বলে আসছিলাম। যারা আমাদেরকে ফলো করেন এই 5 জন দেখবেন, তো এই 5 জনে আমাদের পেজে এখনো দেওয়া আছে। তো একটু খেয়াল করেন, এই যে ঠিক সেম এই জিনিসটি কিন্তু পেজে এখনো আছে, আপনারা খুঁজলেই পাবেন, এটি পেজে এখনো আছে। তো লক্ষ্য করুন যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এবং 4 স্টার 3 স্টার, এই 3টা কিন্তু এখনো দেওয়া আছে। আমি এটা কিন্তু পরে বানায় নিয়ে আসিনি, পেজে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তাহলে দেখুন, একটা সাজেশন দিয়েছি যে ভ্রমণ কাহিনী তুরস্ক ভ্রমণ, সেখানে 3টা স্টার দেওয়া আছে। আর 3টা স্টার আর 2টা জায়গায় দিয়েছিলাম। একটা হলো অনল প্রবাহ, এটি বাজেয়াপ্ত হয়, তার একটা কাব্য, ব্রিটিশরা বাজেয়াপ্ত করে। একটা হলো স্পেন বিজয় কাব্য। আর এটাতে দিয়েছিলাম যে রায়নন্দিনী, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়া রচনা করেন রায়নন্দিনী। বঙ্কিমচন্দ্র ওখানে হলো মুসলমান মেয়ের সাথে হিন্দু মেয়ের ছেলের প্রেম দেখাইছিল, তিনি উল্টাটা করছেন রায়নন্দিনীতে, ঠিক আছে, উল্টাটা করছেন হলো প্রতিক্রিয়া জানায়। তা আমি 4টা জায়গায় স্টার দিছিলাম, তার মধ্যে তুরস্ক ভ্রমণ চলে আসছে। তাহলে তুরস্ক ভ্রমণ কার? এখানে ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? এটি মূলত একটি মনোসমীক্ষামূলক উপন্যাস, যেখানে মানুষের জীবনের সুখ দুঃখ ব্যথা বা একটা অস্তিত্বের মুখোমুখি হওয়া, অস্তিত্ব নিয়ে সংকটে পড়া, এরকম একটি ব্যাপার তিনি তুলে ধরেছেন। এই জন্য এটার জীবন দর্শনটি হবে হলো অস্তিত্ববাদ। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদেরও লাগবে, কারণ ওয়ালিউল্লাহ আছে। আচ্ছা, প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। তো কবিতাটি দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এটা হলো আব্দুল গাফফার চৌধুরী কবিতা, কারণ 21কে নিয়ে ম্যাক্সিমাম কবিতায় লেখা হলো আব্দুল গাফফার চৌধুরীর, অনেক কবিতা আছে আব্দুল গাফফার চৌধুরীর, তাই না? তো এটি মনে হতে পারে, কিন্তু যারা একটু বুদ্ধিমান বর্তমান সরকারের যেই প্রশ্ন করার টেন্ডেন্সি, এতটুকু বোঝা উচিত যে আব্দুল গাফফার থেকে দিবে না, আল মাহমুদ থেকে দিবে। অপশানে আল মাহমুদ আছে মানে আল মাহমুদ দিতে হবে। আপনি কবিতাটা জানেন আর না জানেন, আপনি যদি এই ট্রিকটাও কাজে লাগান যে আল মাহমুদ গুরুত্বপূর্ণ, এখন দিবেই। আল মাহমুদ, ফরুক আহমদ, কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন, এদের নামগুলো দেখলে আপনারা যে সামনে প্রস্তুতি নেবেন তাদেরও বলছি যে সামনে যে পরীক্ষায় দিতে যান না কেন, এই সাহিত্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর পিছনে কারণ আছে, ব্যাকগ্রাউন্ড আছে কেন গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের রাজনীতি ছাড়া কিছু চলে না, মানে সাহিত্যের পিছনেও রাজনীতি আছে, ঠিক আছে। তো এত রাজনীতি বলতে চাচ্ছি না, আমরা একটু পরে যাই। হরফের ছড়া কার লেখা? বর্ণশিক্ষার বই। হরফের লেখা কার লেখা? বর্ণশিক্ষার বই। মানে অপশানে ফরুক আহমদ আছে আর হবে না, এটা হতেই পারে না, হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে। তাহলে এটি কি? এটি হলো ফরুক আহমেদের লেখা বই। এবং এই সাজেশনটাও দিছিলাম, দেখেন এই যে সেম জিনিস, ইংলিশ মজা জব, বাংলা প্রাসঙ্গিক, সিনিয়র বাংলা মেন্টর। এখানে হরফের ছড়া, এই যে হরফের ছড়া, কোথায় এই যে হরফের ছড়া, এই যে হরফের ছড়া। তাহলে যারা আমাদের এই যে এগুলা শুধু কালেক্ট না, একটু পড়ছেন, তাদের কিন্তু পারার কথা।
আচ্ছা, তাহলে আমাদের ফরুক আহমদ, তাই না? রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি? এটি নিয়েও নানা দ্বন্দ্ব আছে, কিন্তু আমি একদম স্ট্রিক্ট এভিডেন্স থেকে বলতেছি, অবশ্যই এটি হলো পুঁজিবাদের নেতিবাচক প্রভাব। পুঁজিবাদের যে নেতিবাচক অবস্থা, মানে একদম করুণ রূপ বা এটার যে খারাপ অবস্থা, সেটি প্রকাশ পেয়েছে হলো ওই রক্তকরবী নাটকে। আসলে এই ধরনের প্রশ্ন কেউ কি রক্তকরবী নাটক পড়ে গিয়ে পরীক্ষা দিছে? ব্যাপারটা এরকম না। আসলে এত ক্রিয়েটিভ প্রশ্ন শিক্ষার্থীদের খুবই ভুগিয়েছে। আচ্ছা, মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? কোন তথ্যটি যথার্থ নয়? আচ্ছা, এটি যারা মীর মশাররফ হোসেনকে একটু ভালো করে পড়ছেন তাদের পারার কথা, যারা খুব ভালো করে পড়েননি তাদের পারার কথা না। আবার অপশন টেস্ট করেও পারার কথা। তো অপশন টেস্ট করে 3 ঘন্টায় বিষাদ সিন্ধু রচিত হয়, এটি অনেকেই জানেন। নিজের জীবনী রচনা করছেন গাজী মিয়ার বস্তানি, উদাসীন পথিকের মনের কথা, তার নিজের আত্মজীবনী। জমিদারি দেখাশোনার কাজ করতেন এবং সংবাদ বা বার্তা প্রভাব বা বার্তা বাহক হিসেবেও কাজ করেছেন, ঠিক আছে? কিন্তু বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটি আসলে ভুল। এবং এই প্রশ্নটি করার একটা প্রেক্ষাপট বা কারণ আছে। কারণটি হলো যে বিবি কুলসুমকে নিয়ে মীর মশাররফ হোসেন কিন্তু একটি জীবনী টাইপের লিখছেন, যে আমার জীবনের জীবনী, কুলসুম জীবনী বা কুলসুমকে নিয়ে একটা বই লিখছেন, ঠিক আছে? আমার জীবনের জীবনী কুলসুম বইটির নাম। তো সেই জন্য আর কি এই প্রশ্নটি হয়তো বা করছে যে অপশানটা উত্তর হিসাবে। আচ্ছা, তো তার প্রথম স্ত্রীর নাম হলো আজিজুন নেসা। তার প্রথম স্ত্রীর নাম হলো আজিজুন নেসা। তার দ্বিতীয় স্ত্রীর নাম হলো বিবি কুলসুম। প্রথম স্ত্রী হলো আজিজুন নেসা, এরকম বানান, আজিজুন নেসা তার প্রথম স্ত্রী। তাহলে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এই তথ্যটি ভুল। বিবি কুলসুম কি তার দ্বিতীয় স্ত্রী। জীবানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? জীবানন্দ দাশ হলো মৃত্যুবরণ করে 1954 সালে, যদি ভুল না করে থাকে 1954 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে 1957 সালে প্রকাশিত হয়। 1957-তে প্রকাশিত হয় হলো রূপসী বাংলা। এবং তারপরেও একটি কাব্য প্রকাশিত হয়, সেই কাব্যটির নাম হলো বেলা অবেলা কালবেলা। বেলা অবেলা কালবেলা হলো 1961 সালে। বেলা অবেলা কালবেলা, কিন্তু বেলা অবেলা কালবেলা কিন্তু অপশানে নেই, তাই না? তাহলে মৃত্যুর পরে তার 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। নেক্সট পরীক্ষা হয়তো আসতে পারে, রূপসী বাংলা দিল না, দিল বেলা অবেলা কালবেলা। তাহলে জীবানন্দ দাশের হলো মৃত্যুর পরে 2টি কাব্য প্রকাশিত হয়, একটি হলো রূপসী বাংলা আর একটি হলো বেলা অবেলা কালবেলা। তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন? যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদেরকে আমি 4-5 দিন আগে বললাম ক্লাসে, যখন হলো পড়াই, মানব কল্যাণ, যখন মানব কল্যাণ পড়াই, মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে কিন্তু এই উক্তিটি আছে যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। এবং বঙ্কিমের নাম উল্লেখ করে আছে, বঙ্কিমের নাম উল্লেখ করে আছে। এটি সবারই পারার কথা, কারণ অ্যাটলিস্ট কপালকুণ্ডলাতে আছে, না জানলেও বঙ্কিমচন্দ্রের যে লেখা এটি আপনারা অনেকেই জানতেন। তো বঙ্কিমচন্দ্রের নামটা রেখেও পারার কথা যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাতে আছে। লেখক দ্বিতীয় বিয়ে করছে কারণ লেখকের প্রথম স্ত্রীর কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন, তো এই জন্য পরে আরেকটা বিয়ে করছিলেন, পরের স্ত্রীর 5টা সন্তান হয়েছে। আচ্ছা, চর্যার একটি পদ লুই ভনয় গুরু পুছিও জানো, এখানে ভনয় শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে ভনয় শব্দের অর্থ কি? খুবই মারাত্মক লেভেলের একটি প্রশ্ন। এখানে এই শব্দগুলোর অর্থ বের করা সত্যিই টাফ। আবার অপশানগুলো কাছাকাছি, বলে, ভাবে, চাই, দেখে, সবগুলো অপশান কাছাকাছি, তাই না? তো যদি বলতো পুষি মানে কি, তাহলে হয়তো সবাই বুঝতে পারতাম, কারণ আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে পুসলি বা পুসলু, আঞ্চলিক ভাষায় বলা হয় পুসলু মানে জিজ্ঞাসা করলু। তাহলে এই পুষি মানে হলো জিজ্ঞাসা করা, কি করা? জিজ্ঞাসা করা বা জিজ্ঞাসা করা। তাহলে লুই বলতে এখানে লুইপা, আদি কবি লুইপা। চর্যার যে আদি কবি লুইপা ভনয় গুরু মানে তো বুঝি, গুরু মানে আমাদের যেই আধ্যাত্মিক গুরু বা শিক্ষক গুরু, হ্যাঁ, সে গুরু। সেখানে কি ভনয় মানে কি? তাইলে জানো মানে জিজ্ঞেস করো বা শোনো, ব্যাপারটা এরকম। পুষু মানে জিজ্ঞেস করা, জানো মানে হলো কোনো বিষয় জানতে চাওয়া বা জ্ঞান অর্জন করা, কোনো বিষয় জানতে চাওয়া বা জ্ঞান অর্জন করা। তাহলে মানে কি দাঁড়াচ্ছে যে জ্ঞান অর্জন করতে বা জ্ঞান অর্জন করার জন্য কি বলছে? যে গুরুকে জিজ্ঞেস করতে বলছে। লুইপা কি বলছে? লুইপা বলছে যে জ্ঞান অর্জন করার জন্য গুরুকে বলো বা গুরুকে জিজ্ঞেস করো। তাহলে
গুরুকে জিজ্ঞেস করার কথা বলছে, তাহলে বলা, তাহলে লুই বলে, ভনয় মানে কি বলে, তাহলে লুইপা বলে জ্ঞান অর্জন করার জন্য জিজ্ঞেস করো কাকে? গুরুকে। তাহলে আসলে এগুলো খুবই টাফ, কারণ অপশান 4টাও কাছাকাছি। এই ধরনের প্রশ্ন আসলেই টাফ। তারপর দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ 9 কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হলো 13টি খণ্ড আছে। 13টি খণ্ডের প্রথম খণ্ড হলো জন্মখণ্ড, আর শেষ খণ্ড হলো রাধা বিরহ বা বিরহ খণ্ড। নৌকা খণ্ড আছে, হার খণ্ড আছে, প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড নেই। ঠিক আছে, প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড নেই। বিবৃত স্বরধ্বনি বলতে কি বোঝায়? বিবৃত স্বরধ্বনি বলতে কি বোঝায়, এটা আসলে সকলেরই পারার কথা, অন্তত আমার ক্লাস যারা করছে। বিবৃত বলতেই বুঝি যে বিবৃত মানে হলো কি? প্রসারিত। কি হওয়া? প্রসারিত হওয়া। যেমন সরি আ বললে কি হয়? ঠোঁট প্রসারিত হয়ে যায়। আবার অধ্বনির 2টা নিয়ম আছে, তাই না? একটা হলো অয়ের উচ্চারণ 2টা, একটা বিবৃত, একটা সংবৃত। অয়ের উচ্চারণ যখন ও এর মতো হয়ে যায় তখন ঠোঁট সংকুচিত হয়, সংবৃত বলা হয়। আর অতে কি? বিবৃত। ঠোঁট কি মুখ বেশি খোলে বা প্রসারিত হয়, বিবৃত হয়। তাহলে যখন স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে বা প্রসারিত হয় সেটিকে কি বলা হয়? সেটিকে বলা হয় বিবৃত উচ্চারণ। আর যখন ঠোঁট সংকুচিত হয় বা কম খোলে, সংকুচিত হয়, সেটিকে বলা হয় সংবৃত উচ্চারণ। আমরা উচ্চারণের ক্ষেত্রে 2টি ক্ষেত্রে এটি খেয়াল করে থাকবো। এটা হলো স্বরীয় 2টা উচ্চারণ, এটা হলো স্বরীয় আর এটা হলো ও। এই স্বরীয়টাকে বলা হয় হলো বিবৃত, কারণ স্বরীয় ঠোঁট বেশি খোলে আর ওতে সংকুচিত হয়, সংবৃত। আর একটা ক্ষেত্রে দেখে থাকি এর ক্ষেত্রে, এর একটা স্বাভাবিক উচ্চারণ, একটা হলো এর মতো উচ্চারণ, এ। ঠিক আছে, বা এ, দুইভাবেই থাকতে পারে এরকম উচ্চারণ। এই এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে হলো সংবৃত। আর এই এটা কি? আমাদের ঠোঁট হলো বেশি প্রসারিত হয়ে যাবে বা বেশি খুলবে, এই জন্য একে বলা হয় বিবৃত। এই 2টি ব্যাপারই। আর যারা স্বরধ্বনি ছক পড়েছেন সেখানে দেখবেন আ হলো বিবৃত স্বরধ্বনি। ঠোঁট আতে কি হয়? ঠোঁট বেশি প্রসারিত হয় বা বেশি খুলে যায়। তাহলে আমাদের উত্তর হলো যে যখন ঠোঁট বেশি খুলে সেটিকে কি বলা হয়? বিবৃত স্বরধ্বনি। তারপর লক্ষ্য করুন যে মনোয়েল দা আশ্রম সাউ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এখানে আছো তাদের উদ্দেশ্যে একটু বলি যে এই কোশ্চিন প্রশ্নকর্তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কোনো অধ্যাপক। ঠিক আছে, কোন অধ্যাপক গেসও করতেছি, তো জানি না, তিনি হতে পারেন না হতে পারেন। তো তোমাদের অ্যাডমিশন কোশ্চিনও কিন্তু ওনারাই করেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখিও। যদিও 2টা বেজ আলাদা, একটা হলো জব বা বিসিএস, বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস জবের এক্সাম বা সবচেয়ে দামি জবের এক্সাম, আর একটা হলো তোমাদের ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা। আচ্ছা, 2টা বিষয় যদিও আলাদা, কিন্তু তারপরে প্রশ্ন কিন্তু তারাই করবেন। তো প্রশ্নগুলো ধাঁচ একটু বোঝার চেষ্টা করো, এত কঠিন হবে না, কিন্তু ধাঁচটা একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো এই জিনিসটি কিন্তু তোমরা পড়ছো, আমি তোমাদেরকে পড়াইছি। কিভাবে পড়াইছি? আমি কিন্তু তোমাদেরকে সরাসরি এই জিনিস পড়াইনি, কিন্তু এই জিনিস অন্যভাবে পড়াইছি। কিভাবে? একটু লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন যে মনোয়েল দা আশ্রম সাউ যে প্রথম অভিধান প্রকাশ করেন সেটির নাম কি? সেটির নাম হলো ভোকাবুলারিও অ্যান্ড ইডিওমা বেনগল্লাই পর্তুগিজ। ভোকাবুলারিও অ্যান্ড ইডিওমা। ইডিওমা বেনগল্লাই পর্তুগিজ। তিনি এটি রচনা করেন কত সালে? তিনি রচনা করেন হলো 1700, ভুলে গেলাম, 1734। ভর্তিতে তো এমন 5%ই পাস করে, ভর্তিতে তো সবাই পাস করে না। আচ্ছা, আমাকে একটু মনে করাই দেন যদি কারো মনে থাকে যে মনোয়েল দা আশ্রম সাউ যে ভোকাবুলারিয়াম ইডিওমা বেনগল্লাই পর্তুগিজ লিখছেন, এটি হলো কত সালে? আচ্ছা, 34 আর 43 মোস্ট প্রবাবলি। আচ্ছা, ভুল ত্রুটি হলে একটু মার্জনা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন, ব্রেন কাজ করছে না। 1734 সালে, যতদূর মনে পড়েছে 1734 সালে তিনি এটি হলো রচনা করেন, রচনা বা রচনায় হাত দেন, কিন্তু প্রকাশ করেন 1743 সালে পর্তুগালের লিসবন থেকে। কই থেকে? পর্তুগালের লিসবন থেকে। তো এই যে 34 আর 43 এর মধ্যে একটা ব্যবধান হলো 11 বছর। এর মধ্যে ব্যবধান কত? 11 বছর। তাহলে এখানে 11 যেহেতু অপশানে নেই, তাহলে কি 9-10 বছর? কত বছর? আমরা 9-10 বছর নিতে পারি। এই 9-10 বছর ধরে তিনি কি করছেন? শুধু শব্দ সংগ্রহ করছেন, করে এটি রচনা করছেন 1743 সালে। তাহলে 34 থেকে 43, সরি 34 আর 43 কত হয়? 11 তো হয় না, 9 হয়, 9। 34 থেকে 43, 9-10ই হয়, 9-10। ঠিক আছে,
কারণ 43 থেকে 34 বাদ দিলে 9 বছর, কিন্তু 2টা বছর যদি আমরা কাউন্ট করি হাতে তাহলে কিন্তু 10 হবে। 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 হাতে কাউন্ট করলে কিন্তু 10ই হবে। 34 একটা বছর, 43 একটা বছর, হ্যাঁ মাইনাস করলে 9 হবে, কিন্তু বছর কাউন্ট করলে 10 হবে। তো এই জন্য কি 9-10 বছর। আচ্ছা, তারপরে আলালের ঘরে দুলাল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ধারাবাহিকভাবে যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটির নাম হলো মাসিক পত্রিকা। মাসিক। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? এই প্রশ্নটি নিয়েও আপনাদের মধ্যে খুবই কনফ্লিক্ট, খুবই দ্বন্দ্ব আছে, কারণ সবাই উত্তর দিচ্ছে হলো, আচ্ছা এখানে নাম্বার মনে একটু গরমিল হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ছোটবেলায় আমরা পড়ে আসছি। ছোটবেলায় আমরা যখন ক্লাস 6-এ পড়তাম তখন এই কবিতাটি ছিল সুখ নামে। কি নামে? সুখ। তো উত্তর আমিও সুখী দাগাইছি, কিন্তু এসে দেখি যে যত বড় বড় প্রকাশনী আছে সবাই অ্যান্সার দিচ্ছে পরার্থে, সবাই অ্যান্সার দিচ্ছে পরার্থে। তো এটা মোস্ট প্রবাবলি গুগল বা ChatGPT মারার ফল, তাছাড়া তো পরার্থে হওয়ার কথা না। তো এটি নিয়ে অনেক ভাবালো, কী করা যায় কী করা যায় কী করা যায়। তো একটা জায়গায় শুধু পেয়েছি, একটা জায়গায় একটা প্রকাশনী, আর তাদের প্রতি কৃতজ্ঞতা। তো তারা হলো বের করছে এটা যে আসলে পরার্থে হবে না, সুখী হবে। উত্তরটি হলো সুখ হবে। কেন সুখ হবে আমি এভিডেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি কেন সুখ হবে। তো আসলে পরার্থে নামে কামিনী রায়ের এক্সট্রা করে কোনো কবিতাই ছিল না। কামিনী রায়ের হলো আলো ও ছায়া, আলো ও ছায়া কাব্যগ্রন্থের নাম। এই আলো ও ছায়া কাব্যগ্রন্থে সুখ নামে কবিতা ছিল। সুখ, সুখ কবিতা আসলে অনেক বড় কবিতা। তার একদম শেষ অংশ বা অল্প একটু অংশ আমাদের পাঠ্যভুক্ত করা হয়েছিল বা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে কি আছে? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ঠিক আছে? অনেকেই বলতেছে যে মোরা আর আমরা, মোরাটা হলো মুদ্রণজনিত ভুল। বাংলাদেশে যে বই সেগুলোতে মুদ্রণজনিত ভুল। তাহলে মোরা নয়, এখানে আমরাই হবে। এখানে কি হবে? আমরাই হবে। জুন 1880 সালে কিন্তু এটা হলো মুদ্রিত। আচ্ছা না, 1925-এ মুদ্রিত, কিন্তু 80 সালে লেখা, জুন 1880-তে লেখা কবিতা, কামিনী রায়ের লেখা, কামিনী রায়ের লেখা। তো আসলে পরার্থে তাইলে কি? পরার্থে একটি স্বতন্ত্র কোনো কবিতা নয়, কারণ এই যে সুখ কবিতা, সুখ কবিতারই একটি অংশ পরবর্তীতে পরার্থে নামে ছাপানো হয়েছে বা পরার্থে নামে প্রকাশ করা হয়েছে। কিন্তু মূল যে কবিতা, মূল যে কাব্য, সেটি হলো আলো ছায়া কাব্যগ্রন্থের সুখ কবিতা থেকে নেওয়া, সুখ থেকে নেওয়া। তো আমার যদি একটা মূল কবিতা থাকেই 200 লাইনের, সেখান থেকে 20 লাইন নিয়ে যদি আমি আরেকটা কবিতা ছাপাই, তো নাম কিন্তু সেটা না, আমার মূল যেটি সেটির গ্রহণযোগ্যতাই বেশি। তাহলে উত্তর কী হবে? উত্তর হলো সুখ। যারা পড়ার্থে দেখতেছেন তারা আশা করি এটার পর আর আপনাদের কনফিউশন থাকবে না। না, যেগুলো রেয়ার, এগুলো বই কোথাও পাওয়া যায় না। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? আমি সেদিন পড়িয়েছি যে 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়, অ্যাডমিশন ক্লাসে পড়িয়েছিলাম। 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়, কিন্তু অগ্নিবীণা কাব্যটির একটি কবিতা বাজেয়াপ্ত হলেও কি হয়নি? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কখনোই বাজেয়াপ্ত হয়নি। অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, তাই না? আর বিশের বাসী, ভাঙার গান, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, হ্যাঁ, আর যুগবাণী, এই 5টা কিন্তু কি হয়েছে? এই 5টা হলো নিষিদ্ধ হয়েছে। ওকে, তাহলে প্রথম নিষিদ্ধ গ্রন্থ হলো যুগবাণী। নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ হলো যুগবাণী। এখানে তো 3টা আছে, আরেকটা হলো প্রলয় শিখা, আরেকটি হলো প্রলয় শিখা। নজরুলের মোট নিষিদ্ধকৃত গ্রন্থ এই 5টি। ঠিক আছে? এই 5টি নিষিদ্ধ হলো। পরবর্তীতে ব্রিটিশ সরকারের আমলে এদের আবার বাজেয়াপ্তকরণ তুলেও দেওয়া হয়, প্রত্যাহার করা হয়। কিন্তু অগ্নিবীণা কাব্যটি কখনোই নিষিদ্ধ হয়নি। শুধু অগ্নিবীণার
পূজার সংখ্যক নামে পূজার সংখ্যকে প্রকাশিত একটি মাত্র কবিতা হলো নিষিদ্ধ হয়ে বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু পুরো কাব্যগ্রন্থটি কখনোই বাজেয়াপ্ত বা নিষিদ্ধ হয়নি। আচ্ছা, জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবর। আপনাদের যে স্যামুয়েল স্যার রয়েছে, স্যামুয়েল স্যারকে কবর কবিতা আবৃত্তি করে নিয়েছি, তো স্যামুয়েল স্যারও পরীক্ষা দিয়েছেন, তিনি এটি সঠিক করেছেন। আমার প্রতি তিনি গ্রেটফুল, কেননা এই কবিতাটা আমি তাকে সাজেস্ট করেছিলাম, তিনি পড়েছেন এবং পাশাপাশি পড়েছিলেন যে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। রাখালি, ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। গৌরী প্রাকৃত বলতে কি বোঝায়? গৌরী প্রাকৃত, যারা অ্যাডমিশন ক্লাস করছে তাদের এটি পারার কথা, পারলেও পারতে পারে, কারণ অ্যাডমিশন ক্লাসে এই জিনিসগুলো বাংলা ভাষার যে উৎপত্তি, আপনারা যারা জবে আছেন তাদেরও যদি কখনো ক্লাস নেওয়ার সুযোগ হয় এই টপিকের উপর, তখন A to Z একদম গোড়া থেকে ধরে সব কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো সেখানে আলোচনা করেছিলাম গৌরী প্রাকৃত মানে কি। গৌরী প্রাকৃত মানে গৌড় অঞ্চলের মুখের ভাষা, আর মাগধী প্রাকৃত মানে হলো মগধ অঞ্চলের মুখের ভাষা। কারণ প্রাকৃত শব্দটির অর্থ হলো স্বাভাবিক, প্রাকৃত মানে স্বাভাবিক, তাহলে ওই অঞ্চলের মানুষের মুখের যে স্বাভাবিক ভাষা সেটিকে কি বলা হচ্ছে? সেটিকে বলা হচ্ছে গৌড় প্রাকৃত। হ্যাঁ, গৌড় সাহিত্যের কিন্তু স্বাভাবিক কোনো রীতি নয়। কি বলা হচ্ছে? গৌড় অঞ্চলের মানুষের মুখের ভাষা, মুখের ভাষা, স্বাভাবিক ভাষা, বিকৃত উচ্চারণও নয়, লিখিত নমুনাও নয়, স্বাভাবিক কোনো রীতিও নয়, একদম স্বাভাবিক বা সাধারণ যে ভাষা সেটিকেই গৌরী প্রাকৃত বলা হচ্ছে। আর মাগধী প্রাকৃত বলা হচ্ছে হলো মগধ অঞ্চলের মানুষের মুখের ভাষা। গ্লসারি শব্দের বাংলা পরিভাষা কি? আমি কয়েকদিন আগে যে অভিধানের ক্লাস নিয়েছিলাম, অ্যাডমিশন যারা আছো বা আপনারা পাবেন ভবিষ্যতে যারা জব ক্যান্ডিডেট আছেন, তো গ্লসারি শব্দের বাংলা পরিভাষা কি আমি একটু বলেছিলাম। গ্লসারি শব্দের পরিভাষা আমি বলেছিলাম অভিধান বা শব্দার্থপুঞ্জি বা শব্দপুঞ্জি, তাই না? তাহলে শব্দার্থপুঞ্জি বা শব্দপুঞ্জি। এবং অভিধান থেকে আরও একটি প্রশ্ন আছে, ওই ক্লাস থেকেই কমন আসবে। আচ্ছা, ঐকমত, ঐকমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? অশুদ্ধ কোন বিবেচনায় নয়, তার মানে কিন্তু বিষয়টি অশুদ্ধ। কিভাবে অশুদ্ধ একটু দেখি। ঐকমতের বানান কিন্তু এটা না, ঐকমতের শুদ্ধ বানান হলো এটা, ঐকমত্য। ঐকমত্য কিভাবে গঠিত হলো? একমত। যখন সবাই একমত, একমত যোগ জফলা যখন হয়, তখন এই জফলা যুক্ত হওয়ার জন্য প্রত্যয়, কি প্রত্যয়, তা আমরা জানি শব্দের শেষে যখন প্রত্যয় যুক্ত হয় তখন আদিস্বর বৃদ্ধি পায়। আদিস্বর বৃদ্ধি পায় মানে কি? মানে এটা হলো ওই হয়ে যায়, আর এ যখন ওই হয়ে যায় তখন ঐকমত্য, এই জটা হলো ফলার হিসেবে যুক্ত হয়ে যায়। তাহলে ঐকমত্য শব্দের বানানটি এরকম যে একমত যোগ ইকুয়াল টু ঐকমত্য। কিন্তু এখানে যে বানানটি ঐকমত, আপনারা এখন দেখে থাকবেন যে ঐকমত্য কমিশন হয়েছে, বাংলাদেশে ঐকমত্য কমিশন হয়েছে। এই কমিশনটি গঠিত হওয়ার পরে বুদ্ধিজীবী বলেন বা যারা টকশো করে বা যারা সাংবাদিক, যারা পত্রিকা নিউজ পেপার লিখে, সবাই ভুল করে না, তবে 90% লোকজন ভুল করে। 90% লোকজন ভুল করে কি করে? এই ঐকমত এই বানানটি ব্যবহার করে, ঠিক দুর্ঘটনা দুর্নীতি যেভাবে দীর্ঘকাতে ব্যবহার করে, ঠিক এরকম একটি প্রচলিত ভুল। তো এটি খুবই ক্রিয়েটিভ একটা প্রশ্ন, মানে সাধুবাদ জানাই এরকম একটা প্রশ্নের জন্য। কারণ এই বানানটি হলো, আমি ভেবেছিলাম, আমি ধরে রেখেছিলাম এই বানানটি আসবে, আমি ধরে রেখেছিলাম যে পরীক্ষা হয়তো বা এই বানানটি আসবে, কিন্তু এইভাবে আসবে এটি ভাবিনি। শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়, কোন বিবেচনায় নয়, আমরা যদি একটু সমাসের নিয়মে যাই, সমাসের নিয়মে গেলে কি হবে? ঐকমত দুইটি আলাদা শব্দ, পূর্বপদ পরপদ। আমরা একটু খেয়াল করি, ঐক্য হলো কি? ঐক্য হলো পূর্বপদ, আমাদের ঐক্য পূর্বপদ, আর মত কি? মত হলো পরপদ, তাই তো? তাহলে পূর্বপদ পরপদ, আর দুইটা পদের মিলে কি এখানে পরপদের প্রাধান্য বেশি, মানে মতের প্রাধান্য বেশি। ঐকমত মানে কি? মানে মতের ঐক্য। আমি যদি বলি যে মতের ঐক্য, তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, মতের ঐক্য মানে মতের কি আছে? একতা আছে, সেটিকে ঐকমত বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা যদি সমাসবদ্ধ পদ হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আবার ঐকমত শব্দটি শুদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বানানগত দিক বা শব্দের যে গঠনগত দিক সেদিকে চিন্তা করলে কিন্তু শব্দটি ভুল। সেদিকে চিন্তা করলে আমাদের শব্দটি কি হবে? ঐকমত্য। উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল? সবাই ভুল দিছে, সবাই ভুল দিছে, কিন্তু আমি ইনশাল্লাহ এটার সঠিক উত্তর দিব। আচ্ছা, সবাই যে উত্তরটি দিছে সেটি হলো যে বানানের নিয়ম প্রণয়ন করা। আরে বাবা, বানানের নিয়ম প্রণয়ন করা এটা তো প্রশ্নেই বলা আছে, এটা তো সবাই জানে যে বানানের নিয়ম প্রণয়ন করা। নিয়ম প্রণয়ন করছে ওরা, যে প্রথম বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে কলিকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু কি বলছে? যে সংস্কারের মূল উদ্দেশ্য, এই বানান যে সংস্কার করতে গেল এটির মূল উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য কি ছিল? যদি একটু ব্যাকগ্রাউন্ড চেক করি, 1935 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে গদ্যের বিকাশ হওয়ার পরে মানুষজনের মধ্যে কি হলো?
শব্দ আসলে কোনটি নিবে না নিবে বুঝতে পারলো না, মানে শব্দের যে আসল যে ঐতিহ্য সেটি রক্ষা হচ্ছিল না, মানে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল। তো সেই বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করার জন্য কি করলো, রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করলো। রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়কে যে বানান নিয়ে একটু কাজ করেন। তো কেন কাজ করবে, কি কাজ করবে, কারণ বানানের অনেক বিকল্প তৈরি হয়ে গেছে। কিরকম, যদি দু একটা উদাহরণ দেই, যে উপলক্ষ, এই উপলক্ষ বানান কেউ লেখে হলো শুধু এভাবে, আবার উপলক্ষ বানান কেউ লেখে হলো উপলক্ষ জফলা দিয়ে। হ্যাঁ, তো এগুলো নিয়ে খুবই বিব্রত বোধ করেন রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথের সাথে মত দেন হলো শরৎচন্দ্র, তিনিও সহমত জানায় বলেন যে আসলে বানান নিয়ে কাজ করা উচিত। তো বানানের যে নিয়ম প্রণয়ন করছে 36 সালে, এটি সকলেই জানে, কিন্তু এই যে সংস্কার করতে গেল, এটির মূল উদ্দেশ্য উপলক্ষ নিবে নাকি উপলক্ষ নিবে, ঠিক আছে? তাহলে বানানের যে বিকল্প আছে, একটা বানানের আরেকটা বানানের বিকল্প, এই বিকল্প বর্জন করা, এটি হলো মূল উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে বানানের নিয়ম প্রণয়ন করা মূল উদ্দেশ্য নয়। নিয়ম তো প্রণয়ন করছে, কিন্তু ওটি মূল উদ্দেশ্য নয়। নিয়মটা কেন প্রণয়ন করলো, সংস্কার যে করলো কেন করলো, চাইছে কেন করছে, নিয়ম প্রণয়ন করছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, জানি আমরা। তো নিয়ম প্রণয়ন করার ব্যাকগ্রাউন্ড কি, পিছের কারণ কি, সেটি জানতে চেয়েছে। সে কারণটি হলো যে বানানের বিকল্প বর্জন করা। এবং এটির একটা হলো এভিডেন্স দিচ্ছি, সেটি হলো যে তারিক মঞ্জুর স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বাংলা বিভাগের, তিনি কিছুদিন আগে প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন এই বিষয়ে। সেই কলামে উল্লেখ আছে যে কেউ বুঝতেই চান না, দেখেন, কিন্তু নিজের দ্বিধা কাটাতে পারেননি। বানানের নিয়ম প্রতিষ্ঠা করতে গেলে যে সংকট তৈরি হয় সেটি কেউ বুঝতেই চান না। 1935 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে বানান সংস্কার কমিটি করা হয়েছিল, তার উদ্দেশ্য ছিল বানানের বিকল্প বর্জন। তার উদ্দেশ্য কি ছিল? বানানের বিকল্প বর্জন, বানানের নিয়ম প্রণয়ন করা নয়। আবার কি বলছে? 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল লক্ষ্য ছিল বানানের বিকল্প বর্জন করা। এখন বুঝে নেন উত্তর কি হবে। এই তো এখন পর্যন্ত কেউ উত্তর দিতে পারেনি, এটা কেউই দেয়নি, ঠিক আছে? সবাই উত্তর দিছে। সবাই কি দিছে? সবাই উত্তর দিছে হলো গ। আপনারা একটু খোঁজ করে দেখেন, বিভিন্ন প্রকাশনীর নাম আপনারা জানেন প্রচলিত, বা যেই বই আপনারা পড়েন বাজারের, তাদের পেজে সার্চ দেন, তাদের যে সলভ দিয়েছে সেই সলভগুলো খুঁজে দেখেন, কোথাও পাবেন না। হ্যাঁ, আমি দু একটা নামই বলে দিই, ঠিক আছে, যে বাজারে যে বইগুলো সবচেয়ে বেশি চলে। আপনারা অগ্রদূতে যান, অভিযাত্রীতে যান, যেই বইগুলো বাজারে বেশি চলে, সব পাবলিকেশনসে যান, দেখবেন যে সবাই উত্তর দিছে হলো বানানের নিয়ম প্রণয়ন করা। আমি যতগুলো দিলাম ব্যাখ্যা সহকারে, এখানে 5-6টা ভুল পাবেন, বিভিন্ন জায়গায় 5-6টা ভুল পাবেন বিভিন্ন প্রকাশনীতে। হ্যাঁ, এর এভিডেন্স দিয়ে কেউই আপনাকে দিতে পারবে না, যে এভিডেন্সটা আমি দিলাম এখানে। আচ্ছা, দিতে পারবে লাইভ এমসিকিউ, সেটা আগামীকাল হয়তো বা দিবে, রাত 12টার পরে দিতে পারে, বা আগামীকাল সকালে দিতে পারে। আচ্ছা, অভিধানে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? সেই অভিধানের ক্লাস থেকে এসেছে। যে অভিধানের ক্লাসটি কিছুদিন আগে অ্যাডমিশনে নিয়েছিলাম, সেখান থেকে এসেছে। অভিধানে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। হ্যাঁ, জব প্রার্থীদের জন্য আলাদা ক্লাস হয়, বাংলা ক্লাস হয় শনিবার এবং বুধবার 3টার দিকে। আচ্ছা, অভিধানে অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটির অবস্থান কোথায়? এখানে কিন্তু বলেনি যে আমাদের স্বাভাবিক যে বর্ণ, সে বর্ণ বলেনি। স্বাভাবিক বললে কি হতো? স্বাভাবিক বললে আমাদের একদম ব্যঞ্জন বর্ণের শেষে অবস্থান এই তিনটি, তাই না? এখানে অপশন কি? স্বরবর্ণের আগে, স্বরবর্ণের পরে, ব্যঞ্জন বর্ণের শেষে, এদের নির্দিষ্ট অবস্থান নেই। তাহলে যাদের সেন্স কাজ করবে না, বা যারা অভিধান সম্পর্কে সচেতন না বা জানে না, তারা কিন্তু ব্যঞ্জন বর্ণের শেষে উত্তর করে চলে আসবে, তাই না? কিন্তু আসলে সেটি না। অভিধানের যদি আমরা ক্রম লক্ষ্য করি, অভিধানের ক্রমটি এরকম যে সব শুরুতে থাকে হলো স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ, তারপরেই পরাশ্রয়ী বর্ণগুলো, তারপরে এই তিনটি অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, তারপরে ক, তারপরে যুক্ত খ, ঠিক আছে? ক এর পরে কিন্তু আমার যুক্ত খ, খ না। তারপরে স্বাভাবিকভাবে যাই খ, গ, চ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ। এই ড এর পরে আবার ডয় শূন্য র আসে, ঢ এর পরে আবার ঢয় শূন্য র আসে, তারপরে আবার স্বাভাবিক, তারপরে অন্তস্থ জয়ের পরে অন্তস্থ অ আসে, ঠিক আছে? বাদ বাকি এগুলো স্বাভাবিক। তো এভাবে চলতে থাকে হলো আমাদের অভিধানের বর্ণানুক্রম। তো অভিধানের বর্ণানুক্রমটা অবশ্যই দেখে রাখবেন, ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, ব্যাংকেও আসে। তাহলে অবশ্যই স্বরবর্ণের শেষে। কোথায়? স্বরবর্ণের শেষে। আচ্ছা, এটার উত্তর আপনারা চেষ্টা করুন, দেখি একটু দেখি। পূর্ববঙ্গে উচ্চারণের স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? পূর্ববঙ্গীয় উচ্চারণের স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?
আচ্ছা, কেউ বলতেছেন ঘ, আক্তারুল ইসলাম বলতেছেন ঘ। ফলা কখন আসে স্যার? কিসের ফলা? ও আচ্ছা, মানে অভিধানে ফলা একদম শেষে আসে। আচ্ছা, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, আজানটা শেষ হলে আমরা শুরু করি ব্যাখ্যাটা। আচ্ছা, তো একটু লক্ষ্য করুন, স্মরণ, স্মরণ শব্দটি আমরা যদি একদম শুদ্ধ উচ্চারণের নিয়ম অনুযায়ী আমরা করি, তাহলে শব্দের আদিতে ম ফলার উচ্চারণ হয় না। প্রথম নিয়ম, শব্দের আদিতে ম ফলার কোনো উচ্চারণ হয় না, তাহলে ম ফলার উচ্চারণটি হবে না। ঠিক আছে, এটা হলো নিয়মই, এটি ম ফলার উচ্চারণ হয় না। তো যেহেতু ম ফলার উচ্চারণ হয় না, তাহলে কি, তাহলে আমাদের দন্তস্বর উচ্চারণ কিসের মতো হয়ে যায়? তাহলে বর্ষের মতো হয়ে যায়। নিয়মটি আছে যে ত, র, ল, দন্ত এবং থ যদি এর সাথে যুক্ত না থাকে, তাহলে দন্তস্বর উচ্চারণ তালবস্যর মতো হয়। এবং যে ম ফলা উচ্চারণ হলো না, তার জন্য উচ্চারণটি আনুনাসিক হয়। কি হয়? আনুনাসিক। এবং 3 বা ততোধিক বর্ণে গঠিত মধ্য অয়ে কি হয়ে যায়? সংবৃত হয় বা ওকার হয়। আর আমরা জানি মূর্ধন্য বলে কোনো ধ্বনি নাই বাংলাতে, সেই মূর্ধন্য উচ্চারণ দন্তন্য হয়ে যায়। স্মরণ উচ্চারণটি আমাদের স্বাভাবিক নিয়মে যদি বলি, উচ্চারণটি এরকম স্মরণ, উচ্চারণটি কীরকম? স্মরণ এরকম। কিন্তু এখানে বলছে পূর্ববঙ্গীয় উচ্চারণ। এখন পূর্ববঙ্গের লোকজন কিভাবে উচ্চারণ করে, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, টাফ প্রশ্ন। এটির এক্স্যাক্ট ব্যাখ্যা এটি আসলে এখনও কোথাও উদ্ধার করতে পারেনি। তবে শুরুতেই মানে শুরু থেকেই এখন পর্যন্ত সবাই যে উত্তরটি গ্রহণ করেছে বা দিয়েছে, সেটি হলো যে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না, মানে এই চন্দ্রবিন্দুটি আসে না, স্মরণ। সবাই এই উত্তরটি দিয়েছে। আসলে এটির উত্তর আপনারা এটি গ্রহণ করতে পারেন, কিন্তু এক্স্যাক্ট বা স্ট্রিক্ট এভিডেন্স আপনাদেরকে দেখাতে পারলাম না কেন ঘ হবে। এরকম 2-3টা প্রশ্ন রয়েছে, কিছু করার নাই। গড্ডলিকা প্রবাহ বাগধারার বানধারা না, বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? এটি আসলে কমন প্রশ্ন, একটি প্রশ্ন ছিল, একদম কমন প্রশ্ন, প্রশ্ন ব্যাংক বেসড। এটি সবাই পেরেছেন বা অনেকেই পেরেছেন। গড্ডলিকা প্রবাহ মানে আমরা কি বুঝি? অন্ধ অনুকরণ, তাই না? অন্ধভাবে অনুসরণ বা অনুকরণ। তো এই অন্ধভাবে অনুকরণ কি করে? ভেড়ার পাল বা ভেড়ার দল, একটা ভেড়া যদি যায়, দেখবে যে নিউজ হয় যে ট্রেনে কাটা পড়লো 15-20টি ভেড়া একসাথে। কারণ একটা ভেড়া যখন যায়, ওই ভেড়ার পিছে পিছে কি করে? সকল ভেড়া দৌড় মারে। এই জন্য এখান থেকে এই বাগধারার উৎপত্তি। গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। এই গড্ডলিকার প্রবাহ, গড্ডল মানে হলো ভেড়া, এখান থেকে আসছে। তো এই ছিল 35টি প্রশ্ন, যেখানে 15টি প্রশ্ন ছিল ব্যাকরণ এবং বিরোচন বেসড এবং 20টি প্রশ্ন ছিল সাহিত্য বেসড। তো আশা করি বুঝতে পেরেছেন কেমন প্রশ্ন হয়েছে আর পরীক্ষা কীরকম হয়েছে। একটা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করার দরকার নেই, এরকম মাঝে মাঝে হয়ে থাকে। আইবিও এরকম মাঝে মাঝে পরীক্ষা নিয়ে থাকে। তো আইবিএ বেস পরীক্ষা যারা দিয়েছেন বা দেওয়ার অভিজ্ঞতা আছে, তারাও বুঝবেন যে পরীক্ষা কীরকম হয় মাঝে মাঝে। তো বিসিএস একটা খেল দেখালো, দেখা গেছে যে গত বছর কাটমার্ক ছিল 116-17, এই বছর হয়তো বা 90-95 নেমে আসবে। মানে এমন এক ধাক্কা দিল, এক ধাক্কায় 20-25 মার্কস কমে গেল। হ্যাঁ, আর বিসিএসের প্রতি মানুষের একটা ক্রেজ, সেই ক্রেজটাও হয়তো বা একটু কমে যাবে যে কোশ্চিনটা করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে, আমি তো বাংলা পড়াই, তারপরেও ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে বাংলা প্রশ্নটি অত্যন্ত কঠিন হয়েছে। মানে একজন সাধারণ স্টুডেন্টের জন্য এই ধরনের কোশ্চিন মোটেও সুইটেবল না, মোটেও না। বুঝতেই পারতেছেন যে এখনও 5-6টি প্রশ্ন আছে যে প্রশ্ন নিয়ে মতবিরোধ চলতেছেই। যদি আমি 2টি প্রশ্নের একদম কোনো এভিডেন্স দেখাতে পারলাম না, কোনো একদম
শক্ত কোনো প্রমাণ দাঁড় পাইতে পারলাম না, ব্যাখ্যা দিতে পারলাম না দুইটির, কিন্তু আপাতত কিন্তু 33টি আমি যে দিয়েছি ইনশাল্লাহ সেগুলোর বাইরে উত্তর হবে না, ওগুলোই হবে, এই দুটিও উত্তর সেগুলোই হবে, কিন্তু এই যে প্রমাণ যেগুলো দেখালাম বাকিগুলোতে ওইরকম প্রমাণ হাতে পাইনি এখনো, এই তো অবস্থা। তো সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি গতকাল থেকে আজকে পর্যন্ত সবগুলোর উত্তর একদম সঠিক উত্তর যাচাই বা নিরূপণ করার, যদিও গতকালের ব্যাখ্যা মানে আমি যেটা দিয়েছিলাম আমাদের পেজে সেখানে ভুল আছে, কিছু সমাধান করে নিয়েন। তারপরেও আশা করি ভুল থাকবে না, আশা করি ভুল নেই, এই যে আজকে যে সমাধান দিয়েছি এখানে আশা করি এখানে একটিও ভুল নেই। যদি কোনোটি হয়ে যায় তাহলে সেটিও সংশোধনযোগ্য, মানুষ মাত্রই ভুল, সেটিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে বুধবার পরবর্তী ক্লাসে। সাহিত্য নিয়ে আমরা আলোচনা করবো কোনো একটি টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হতাশ হওয়া যাবে না, প্রস্তুতি চালিয়ে যান, ইনশাল্লাহ পরিশ্রম করলে সফলতা আসবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।